রাজনীতিতে বাড়ি বদল নতুন কিছু নয়, তবে মদন মিত্র বাড়ি বদল করলে সেটা যে একটু স্টাইল করেই করবেন তা তো বলাই বাহুল্য। ওহ, লাভলি মদনদা বলে কথা, তাই না? কালীঘাটে নাকি আর মদনদার মন টিকছিল না, তাই সোজা উঠে গেলেন অন্য ঘরে। আর সেই ঘরটা কোথায়? না, বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘর। চোখে চেনা কালো সানগ্লাস, গায়ে সাদা পাঞ্জাবি, স্টাইল হতো এসা। ক্যামেরার সামনে বসে এমন ভাব যেন বহুদিনের ঠিকানা বদল কাঙ্ক্ষিতই ছিল, আজ শুধু আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিলেন। তারপর একেবারে বোমা ফাটিয়ে ঘোষণা করলেন, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলাম। তবে মদনদার দাবি শুনুন, তিনি বলছেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, শুধু এই ঘর থেকে ওই ঘরে গেলাম। অর্থাৎ দল নাকি একই, বদলেছে শুধু রুম নাম্বার। মদনদা, আপনি পুরো ওফ লাভলি স্টাইলে যে ডায়লগটা দিলেন না, মন ভরে গেল। আপনি বললেন, ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। বাহ মদনদা, বাহ, লাভলি, পুরো স্বপন সাহার স্ক্রিপ্ট। কিন্তু রাজনীতিতে কি সত্যি শুধু ঘর বদল হয়, নাকি ঘরের সঙ্গে বদলে যায় সমীকরণও? সেটাই লাখ টাকার প্রশ্ন। আর এই নাটকের টাইমিংটা দেখুন, ঠিক আগের দিনই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নোটিশ পেয়ে মদন মিত্রের নোটিশ দেওয়া হয়েছে মদন মিত্রের পরিবারকে, তার স্ত্রী ও তার দুই ছেলের নামে নোটিশ গিয়েছে। তারপর মঙ্গলবার রাতে দেখা গেল তাকে সন্দীপন সার বাড়িতে। তখন থেকেই কলকাতার রাজনৈতিক মহলে কানাঘুষো, তাহলে এবার কি মদনও শিবির বদলাচ্ছেন? বুধবার দুপুরে সেই গুঞ্জন আর গুঞ্জন রইল না। বিধানসভায় ঋতব্রতের ঘরে বসেই মদনদা বললেন যে হ্যাঁ, আমি বাসা মানে ওই ঘর বদল করেছি। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই ঘর বদল, নাকি বাংলার রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়? আর এই নতুন ঠিকানায় মদন মিত্র কতদিন থাকেন সেটাও এখন দেখার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এই বাজারে একজন বিশ্বস্ত ক্রাইসিস ম্যানেজারকে হারালেন। কী আর করা যাবে, কালীঘাটে আর মন টিকছিল না মদনদার, তাই মদনদার এই বাসা বদল। কিন্তু হ্যাঁ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা ব্যাপক সেটব্যাক। এই কারণেই বলছি যে এই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং দলের একান্ত অনুগত সৈনিক ছিলেন এই মদন মিত্র। মিতভাষী এবং বেশ একটু স্টাইলে থাকেন, স্টাইলিস্ট রাজনীতিবিদ, লোকের আপদে বিপদে ছুটে যান, লোকে পছন্দ করেন, মিডিয়া ফ্রেন্ডলি, সাংবাদিকদের সঙ্গে ইনক্লুডিং আমাদের সঙ্গে বহু বছরের সম্পর্ক, কিছু মানুষের জন্য করতে বললে উনি করে দেন, এবং মমতার বহু ক্রাইসিসের রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছিলেন এই মদন মিত্র। ইভেন 27 মাস এই মদন মিত্র চিটফান্ড কাণ্ডে জেলও খেটেছেন, তখনও কিন্তু দলের বিরুদ্ধে একটি কথাও কখনো বলেননি এই মদন মিত্র। মমতার বরাবরের ছায়াসঙ্গী, মমতার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বরাবর মদন মিত্র ছিলেন সাথে, এবং লোক আনা থেকে শুরু করে ব্রিগেড ভরাও, কোনো কর্মসূচিতে লোক জোটানো, গাড়ি, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার, যখন যেভাবে প্রয়োজন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে কাজে লাগিয়েছেন। এক সময় রাজ্যের পরিবহন মন্ত্রীও ছিলেন মদন মিত্র। এই মুহূর্তে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এই বাজারেও যখন বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে এসছে, সেই বাজারেও তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে একজন হচ্ছেন এই মদন মিত্র। ফলে মদন মিত্র হঠাৎ করে মমতার হাত ছাড়বেন সেটা ঠিক বিশ্বাস হচ্ছিল। মানে ইনফ্যাক্ট আমিও যখন প্রথম খবরটা পাই আজকে দুপুরে, কাল সন্ধ্যে থেকে কাল রাত থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, কারণ এন্টালিতে স্বর্ণকমল শাহ তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তার বাড়িতে গিয়েছিলেন মদন মিত্র। অবশ্য স্বর্ণকমল শাহ এখন আর বিধায়ক নন, তার ছেলে সন্দীপন সাহা, যিনি কিনা বিদ্রোহী তৃণমূলে গিয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন, তার সঙ্গে দেখা করতে। সন্দীপন সাহার সঙ্গে দেখা করার পর থেকেই এরম একটা আলোচনা বা জল্পনা ঘুরে বেড়াচ্ছিল রাজনৈতিক মহলে, যে তাহলে এবার বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন মদন মিত্র। এবং সেই জল্পনাকে সত্যি করে আজকে দুপুরের মধ্যেই সব ছবি ক্লিয়ার হয়ে গেল। মদন মিত্র যথারীতি স্টাইলিস্ট, নিজের যে স্টাইল রয়েছে সেই স্টাইলেই সেই পোশাক এবং যথারীতি কালো সানগ্লাস পরেই বিধানসভায় ঢুকলেন, নিজে গাড়ি চালিয়ে গেলেন বাড়ি থেকে, বিধানসভায় ঢুকে চলে গেলেন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, এবং সেখানে গিয়ে রীতিমতো কাব্যিক একটা পরিবেশ সৃষ্টি করলেন, কবিতা ওড়ালেন, বললেন তার বয়স হয়ে গেছে, এই বয়সে কী করবেন না করবেন সেটা ভেবে চিন্তা করা উচিত। এবং যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে একটি ছোট্ট বাক্য লিখে পাঠালেন, সেটা হচ্ছে সরি। হ্যাঁ, দল ছাড়ার জন্যে
দুঃখ প্রকাশ করলেন মমতার কাছে। মদন মিত্র কিন্তু সেটা সরাসরি সামনে দাঁড়িয়ে নয়, তার দীর্ঘদিনের সঙ্গী বা সহযোদ্ধা মদন মিত্র ছোট্ট একটি বার্তা সরি লিখে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে এসে, অর্থাৎ কালীঘাট তৃণমূলের হাত ছেড়ে বেরিয়ে এসে যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরে, যারা কিনা এখন রাজ্যের প্রধান বিরোধী দল। কারণ তৃণমূল তো এখন দুটো, একটি কালীঘাট এবং একটি বিদ্রোহী তৃণমূল, অর্থাৎ এই বিরোধী দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যার বড় বিরোধী দলনেতা। ও আরেকটি তৃণমূল আছে, যদিও সেটা লোকসভার নিরিখে বলা যায়, সেটা আবার একটি অন্য দলে গিয়ে যোগ দিয়েছেন যে 20 জন এমপি, সেটা যদিও এই প্রসঙ্গে আর সেটা নিয়ে আলোচনা করার কথা নয়। কিন্তু মদন মিত্র যে সত্যি মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যাবেন, এটা দুদিন আগেও কেউ অ্যাজাম্পশন করেননি, কেউ ভাবেননি। ইনফ্যাক্ট আমিও ভাবিনি যে মমতা, কারণ মদনদার কাছে রীতিমতো মমতার প্রতিটি বাক্য বেদ বাক্যের মতো মেনে চলতেন মদন মিত্র। এটা আমার নিজের চোখে দেখা, মানে আমরা যারা একটা সময় দীর্ঘদিন তৃণমূল বিট করেছি তারা দেখেছি মদনদাকে। খুবই স্টাইলিস্টিক একজন মানুষ, এবং আমাদের মিডিয়ার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক বজায় রেখে চলতেন, হেল্পফুলও ছিলেন। তিনি যে মমতাকে ছাড়বেন এটা সত্যি আমিও ভাবিনি। তো যাই হোক, রাজনীতিতে তো চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু হয় না, এভরিথিং ইজ পসিবল ইন পলিটিক্স। তো সেই সূত্র ধরেই বলা যায় যে হ্যাঁ, দিন ফুরলো মমতার শিবিরে মদনদার, অর্থাৎ মদন মিত্রের। যথারীতি হয়তো নিজের রক্ষা কবচ খুঁজতেই বা নিজের পরিবারের রক্ষা কবচ রক্ষা করতেই শেষ মুহূর্তে হয়তো বাধ্য হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, যেটা কিনা সো কল্ড বলতে গেলে বলতে হয় যে এটা তো অ্যাকচুয়ালি বিজেপির বি টিম। নামেই বিরোধী দল, কিন্তু আসলে তো রক্ষণাবেক্ষণ করছে সেই বিজেপি, যারা এই মুহূর্তে রাজ্যে ক্ষমতাসীন দল, মানে ক্ষমতায় রয়েছে। ফলে মদন মিত্রর চলে যাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় লস হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা বিতর্কের কোনো বিষয় নেই। যাই হোক, কিন্তু কেন ছাড়ছেন মদনদার মতো বিশ্বস্ত লোকজন, সেটাও কিন্তু মদনদা বুঝিয়ে দিয়েছেন। মদনদা একটা জায়গায় আজকেই বলেছেন বিধানসভায় যে দল 213টা আসন পায়, অর্থাৎ আগের নির্বাচনের কথা বলছেন, সেই 2021-এর কথা, সেই দল 2026-এ এসে কী করে 80টা আসন পায়। এবং উনি নাম না করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেটাও স্পষ্ট। উনি বলেছেন যে কেবলমাত্র একটি মানুষের জন্যে তৃণমূল কংগ্রেসের আজকে এই অবস্থা, 213টা আসন থেকে 80টা আসন, এবং সেটাও ভেঙে বেরিয়ে গিয়েছে তার থেকে 65 জন। ফলে তৃণমূলের আজকে এই দশার জন্যে পরোক্ষে, নাম না করলেও তিনি সরাসরি দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে আজকের মতো এখানেই থামছি, আবার ফিরে আসবো এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণে বিটুইন দ্য লাইনস উইথ চিনুতে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই পেজটি ফলো করতে ভুলবেন না। তাহলে সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।